হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আমার যে ক্লাস শুরু করে চলছিল সেটা ভেন ডায়াগ্রাম। আমি অলরেডি দুটো ক্লাস তোমাদের নিয়েছি এই কারণেই যে ভেন ডায়াগ্রাম পড়ার আগে যে বিষয়গুলোকে জেনে নিয়ে পড়তে হবে সেই দুটো বিষয়গুলোকেই আমি আলোচনা করেছিলাম। কিন্তু ভেন ডায়াগ্রাম উইদাউট বোর্ড ছাড়া বোঝানো সম্ভব নয়, তাই আমি আবার কিছুটা ব্যাকে গিয়ে আলোচনাটা আবার শুরু করছি, নয়তো হঠাৎ করে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো ভেন ডায়াগ্রাম বা বুলীয় ভাষ্য, ভাষ্য মানে তার ভাষা, আর ডায়াগ্রাম হচ্ছে চিত্র। তো নিরপেক্ষ বচনের যে এই বুলীয় ভাষাটা, সেটাকে বুঝতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলোকে জানতে হবে বা বুঝতে হবে সেই বিষয়গুলো ছিল হচ্ছে শ্রেণীর ধারণা, শ্রেণী অর্থাৎ ক্লাস। তারপর হচ্ছে শূন্য শ্রেণী অর্থাৎ এমটি ক্লাস, অশূন্য শ্রেণী নন এমটি ক্লাস, পরিপূরক শ্রেণী, সাত্ত্বিক শ্রেণী, এই বিষয়গুলোকে আমাদের জানতে হবে। শূন্য শ্রেণী কি? শূন্য শ্রেণী হচ্ছে এই বিষয়গুলো প্রথমে না জানলে পরে তোমরা নিরপেক্ষ ভেন ডায়াগ্রাম তোমরা করতে পারবে না। শূন্য শ্রেণীর ধারণা এক, শ্রেণী। 2 নাম্বার হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী। শ্রেণী হচ্ছে ক্লাস, শূন্য গর্ভ শ্রেণী হচ্ছে এমটি ক্লাস, অর্থাৎ যেখানে কোনো কিছু নেই সেটাকে এমটি ক্লাস বলা হয়। তারপর অশূন্য শ্রেণী, হচ্ছে অশূন্য শ্রেণী, বা নন এমটি ক্লাস। পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী বা কমপ্লিমেন্টারি ক্লাস। কমপ্লিমেন্টারি ক্লাস। তো দেখো এই যে বিষয়গুলো এখানে প্রত্যেকটা শ্রেণীর ধারণা তো এক। এই শ্রেণী দুই ধরনের হয়। একটা শূন্য গর্ভ শ্রেণী, অর্থাৎ শূন্য, অর্থাৎ যেখানে কোনো কিছু থাকবে না। আমরা শূন্য ইকুয়াল টু কোনো বিষয় সম্পর্কে সেটা জিরো, তার রেজাল্ট জিরো, সেটাকে বলা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী, অর্থাৎ সেই বিষয়টা কোনো কিছু নেই। আর একটা হচ্ছে অশূন্য শ্রেণী বা নন এমটি ক্লাস, অর্থাৎ যে শূন্য নয়। নন এমটি ক্লাস মানে যে শূন্য নয়। পরিপূরক শ্রেণী হচ্ছে কোনো একটা আচ্ছা, সেটা বলার আগে আমি অলরেডি আলোচনা করেছি, কিন্তু তাও আরেকবার আমি তোমাদেরকে আলোচনা করে দেব। তাহলে বিষয়টা আমি যেটা এইখানে বলতে যাচ্ছি, যে এই শ্রেণীর সম্পূর্ণটা দেখো, এখানে এই যে শ্রেণী, এখানেও শ্রেণী অর্থাৎ ক্লাস। শ্রেণী বা ক্লাস, এই বিষয়টিকে আগে আমাদেরকে ভালো মতন বুঝতে হবে, যে আমাদের এখানে শ্রেণী বলতে ধারণাটিকে জানতে হবে বা বুঝতে হবে। সেই শ্রেণী দু ধরনের হচ্ছে, একটা শূন্য গর্ভ শ্রেণী বা ইংরেজিতে এমটি ক্লাস, আর একটা অশূন্য শ্রেণী বা নন এমটি ক্লাস, একটা পরিপূরক শ্রেণী বা
কমপ্লিমেন্টারি ক্লাস। আমরা একে একে একটু করে এই শ্রেণীর ধারণাটা আমি আবার বলে দিচ্ছি। যদিও এই কোনো বিষয়, কোনো কিছু, সে প্রাণী হোক বা জীবকুল হোক বা মানুষ হোক বা অন্য কিছু, একই ধর্ম বা একই বৈশিষ্ট্য বিশিষ্ট যে শ্রেণী বা বৈশিষ্ট্য আছে, এমন এমন সদস্যকে একসঙ্গে বলা হয় হচ্ছে শ্রেণী। যেমন এই জীবকুলে অনেক, প্রাণীকুলে অনেক ধরনের জীবই আছে। মানুষ আছে, বাঘ আছে, তারপর হাতি আছে, গরু আছে, ছাগল আছে, যারা জড়বস্তু যেমন টেবিল, চেয়ার, সব কিছু, এগুলো সব কিছুই হচ্ছে এক একটা শ্রেণী। একই ধর্মবিশিষ্ট আলাদা আলাদাভাবে আলাদা শ্রেণী। যেমন ধরো যে মানুষ, 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 হাতি, বাঘ, টেবিল, পেন, খাতা, এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা এক একটা শ্রেণী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত এরকম একই ধর্মবিশিষ্ট এক এক বিষয়কে এক একটা আলাদা আলাদাভাবে শ্রেণী বলা হয়। এই শ্রেণী যখন দুই ধরনের হয়, যার একটা হচ্ছে বাস্তব অস্তিত্ব থাকে আর একটা যেটা বাস্তব অস্তিত্ব থাকে না, সেটাকেই বলা হয় হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী, গর্ভ শ্রেণী শ্রেণী বা এমটি ক্লাস। আরেকটা হচ্ছে অশূন্য গর্ভ শ্রেণী বা নন এমটি। একটা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী আর একটা হচ্ছে নন এমটি বা অশূন্য গর্ভ শ্রেণী। যেমন শূন্য গর্ভ শ্রেণী হচ্ছে এমন এমন বিষয়গুলো যেগুলোর এই বিশ্বব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু আমরা কখনো ইউজ করি শব্দগুলোকে, এই ওয়ার্ডগুলোকে। যেমন মৎস্যকন্যা, সোনার পাথরের বাটি, গোলাকার ত্রিভুজ, এই যে বিষয়গুলো, এগুলোর কোনোদিনও কখনো কোনো বাস্তব অস্তিত্ব থাকে না। এগুলো হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী বা এমটি ক্লাস। এবং এই শূন্যগর্ভ শ্রেণীকে আমরা প্রতীক করব কিভাবে? জিরো দিয়ে। অর্থাৎ আমি যদি শূন্যগর্ভ শ্রেণী, এখানে সামথিং যাই হোক না কেন, সেটাকে ইকুয়াল টু হবে হচ্ছে জিরো। আর এখানে যাই থাকুক না কেন অশূন্য গর্ভ শ্রেণী, যেমন মানুষ, মানুষ নট ইকুয়াল টু জিরো। বা এখানটা হচ্ছে মৎস্যকন্যা, কন্যা, কন্যা ইকুয়াল টু, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, তাই সেটা হয়ে গেল, প্রতিকায়িত হবে শূন্য দিয়ে, জিরো দিয়ে। আর মানুষ বা মানুষের জায়গায় যদি হাতি, অর্থাৎ এদের বাস্তব পৃথিবীতে অস্তিত্ব আছে এরকম, অর্থাৎ এদের অস্তিত্ব শূন্য নয়, সেই রকম বোঝাতে গেলে হবে হচ্ছে নট ইকুয়াল টু জিরো। হলো। এবার আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণীটা কি? পরিপূরক শ্রেণী হচ্ছে আরেকটা, তাহলে আমরা বুঝে গেলাম শূন্য গর্ভ শ্রেণী কিভাবে আমরা বলতে কি বুঝি এবং তার সাইন কি, এবং অশূন্য গর্ভ বলতে কি বুঝি বা নন এমটি ক্লাস তার সাইন কিভাবে।
এবার আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, এই ক্লাসেরই আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরিপূরক শ্রেণী। ক্লাসের আরেকটা বিষয় আছে হচ্ছে পরিপূরক শ্রেণী। এই পরিপূরক শ্রেণী হচ্ছে এই জায়গাটা একটি বিষয়, যে এটা যদি একটা পরিপূরক শ্রেণী হচ্ছে যে পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ডের এমন বিষয়গুলো আছে যার অস্তিত্ব আছে, কিন্তু একটা শ্রেণীর থেকে আরেকটা শ্রেণীকে আলাদা বোঝাতে, যেমন এই মানুষ শ্রেণীর সবগুলোই হচ্ছে এই হাতি, বাঘ, টেবিল, পেন, খাতা, এগুলো সবই হচ্ছে পরিপূরক শ্রেণী। অর্থাৎ মানুষ নয়, মানুষ ছাড়া যদি আমি বোঝাই, মানুষ এর পরিপূরক শ্রেণী হবে হচ্ছে অমানুষ। অর্থাৎ অমানুষ বলতে এখানে মানুষ ছাড়া বাকি সমস্ত প্রাণীদেরকে বোঝাবে। সেখানটায় বাঘ, গরু, খাতা, পেন, এরকম যাবতীয় জিনিসকে বোঝাবে যেটার অস্তিত্ব আছে কিন্তু মানুষ শ্রেণীতে পড়ে না। এই মানুষ শ্রেণীতে পড়ে না, এর তাহলে সিম্বল কিভাবে আমরা পরিপূরক শ্রেণীর সিম্বল আমরা কিভাবে দেব? তাহলে মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে হচ্ছে বার। এইটাকে বলা হয় হচ্ছে বার, অর্থাৎ মানুষ। অর্থাৎ আমি যদি মানুষকে এস ধরি, তাহলে এর পরিপূরক শ্রেণী হবে হচ্ছে এস বার। এটাই হচ্ছে, তাহলে আমাদেরকে তিনটা জিনিস আমরা আগে এই ভেন ডায়াগ্রাম পড়ার আগে আমরা চারটে জিনিসকে আমরা বুঝে নিয়ে আমাদেরকে এগোতে হবে। সেটা হচ্ছে ক্লাসের ধারণা। ক্লাস দু ধরনের হচ্ছে, একটা এমটি ক্লাস আর একটা হচ্ছে নন এমটি ক্লাস, অর্থাৎ একটা শূন্য গর্ভশ্রেণী আর একটা অশূন্য গর্ভশ্রেণী। শূন্য গর্ভশ্রেণী হচ্ছে যার অস্তিত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, তাকে বলা হচ্ছে শূন্য গর্ভশ্রেণী। এবং শূন্য গর্ভশ্রেণীর আমরা প্রতীক করব হচ্ছে শূন্য গর্ভশ্রেণী কোনো একটা কিছু, সে মৎস্যকন্যা হোক বা গোলাকার ত্রিভুজ, এরকম যদি কোনো একটা পথ থাকে, সেটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই। আবার অশূন্য গর্ভশ্রেণী বা নন এমটি ক্লাস, সেটা হচ্ছে যেমন মানুষ। এবার দেখো, আমাদের হচ্ছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য বা ভেন ডায়াগ্রাম করতে হবে। তো আমাদের নিরপেক্ষ বচন আমাদের কয়টি আছে? চারটি আছে, আমরা অলরেডি জানি, এ, ই, আই, ও। এখন এই যে এখানে আমি বোর্ডে ফলো করো, এখানে একটা এ বচন আমি লিখেছি, সকল শিশু হয় সরল। তো তোমরা অলরেডি জানো যে কোনো নিরপেক্ষ বচনে দুটো পদ থাকে, একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ। উদ্দেশ্য পদটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি এবং বিধেয় পদটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। এখানে একটা বিষয়, যে এই যে দুটো পদ, এই একটা পদ, এই দুটো পদই কিন্তু আলাদা আলাদা ক্লাস। শিশু একটা ক্লাস, সরল একটা ক্লাস। অর্থাৎ শ্রেণী বলতে এই নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয়তে যাকে নিয়ে যা নির্দেশিত থাকে সেই শ্রেণীকে বোঝায়, অর্থাৎ এস এবং পি কে যদি আমরা পাশাপাশি লিখি, তাহলে এস একটা পদ, পি একটা পদ। এই এস পি প্রত্যেকটা বচনে, নিরপেক্ষ বচনের থাকবে। এ বচনের উদ্দেশ্য বিধেয় থাকবে, ই বচনের উদ্দেশ্য বিধেয় থাকবে, আই বচনের আছে, ও বচনের আছে। এবং প্রত্যেকটা বচনেরই উদ্দেশ্য পদ এবং
বিধেয় পদ আমাদের থাকবে, এবং এই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হচ্ছে দুটো আলাদা আলাদা শ্রেণী। এখন আমাদের জেনে নিতে হবে যে এই যে আমার এ ই আই ও, এ ই আই ও, এই চারটি বচনের যে ভেন ডায়াগ্রামে প্রকাশ করতে গেলে আমাদের কিভাবে করতে হবে। ভেন ডায়াগ্রাম মানেই হচ্ছে এক একটা পদের জন্য এক একটা সার্কেল নেওয়া, একটা পদের একটা সার্কেল। এই মনে করো এস একটা পদ, একটা সার্কেল নিলাম, পি একটা পদ, পি একটা সার্কেল নিলাম। কিন্তু সকল শিশু হয় সরল, এই শিশুর মধ্যেই সরলতাটা রয়ে গেছে, এবং সরলতার মধ্যেও একটা শিশু যে পথটা এখানে নির্দেশ করছে। তার মানে আমাকে এটাকে প্রকাশ করতে গেলে করতে হবে পরস্পর ছেদি দুটো বৃত্ত নিতে হবে, পরস্পর ছেদি। এখানে একটা বৃত্ত হচ্ছে এস, আরেকটা হচ্ছে পি বৃত্ত। এই হলো ভেন ডায়াগ্রাম করার নিয়ম। যে দুটো গোল্লা আমরা নিচ্ছি, গোল সার্কেল, সেই সার্কেলটা কিসের? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পদের সার্কেল, একটা ক্লাসের সার্কেল, দুটো ক্লাসের দুটো আলাদা আলাদা পরস্পর ছেদি সার্কেল। পরস্পর ছেদি কেন? পরস্পরকে টাচ করেছে কেন? আমরা সকল শিশু হয় সরল, এই যে শিশুর এর মধ্যে যে একটা সম্বন্ধ আছে শিশুর সঙ্গে সরলতা এবং সরলতার সঙ্গে শিশু সুলভ, সেটাকে বোঝানো এই বাক্যটার মধ্যে দিয়ে, আমাদের বচনটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তাহলে এই বচনটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেই সম্পর্কটা যদি আমি আলাদা আলাদাভাবে দুটো বৃত্ত নেই, তাহলে কিন্তু দুটো আলাদা বৃত্ত হয়ে যাচ্ছে, বোঝানো যাবে না। সেই জন্য পরস্পর ছেদি দুটো বৃত্ত নিতে হবে। বোঝা গেল? এইবার হবে আমার যে কোন বচনের কি ডায়াগ্রাম হবে। দেখো, এই বচন সকল এস হয় পি সমান সমান এস পি। ই বচন কোনো এস নয় পি এস পি। আই বচন কোনো এস হয় পি এস পি। ও বচন কোনো এস নয় পি ই বচন এস পি। এটা হচ্ছে আমি আমার চারটি নিরপেক্ষ বচনের এস দ্বারা একটা পদকে নির্দেশিত করছে। তোমরা জানো সিম্বলিক বচন এটা, আর পি দ্বারা বিধেয় পদটিকে প্রকাশ করছে। তো এখন আমাদের এসপির যে এই দুটোর সঙ্গে পদ মানে শূন্যগর্ভ শ্রেণী কোনটা আর যে প্রতিকারিত করলে পরে কি হবে, সেটা হচ্ছে পি বার এস ইকুয়াল টু 0, এসপি ইকুয়াল টু 0, আই বচনের হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0, ও বচনের পি বার এস নট ইকুয়াল টু 0। বোঝাতে পারলাম? পি বার এস আমরা বুঝেছিলাম বারটা কিসের জন্য, অর্থাৎ পি বাদে বাকি অংশটাকে এস এর, এসপি যদি একটা সার্কেল হয়
তাহলে এই একটা সার্কেল, এ বচনের সার্কেল। আমি এটাকে বোঝাবো কি করে? যদি এটা এস হয়, এটা পি হয়, তাহলে পি বার মানে পি এর অংশটুকুকে বাদ দিয়ে আমার যে অংশটা সেটাকে আমার সার্কেল করে দিতে হবে। এটাই হচ্ছে এ বচনের সার্কেল। এ বচনের ভেন ডায়াগ্রাম। এসপি ইকুয়াল টু 0, এসপি ইকুয়াল টু 0 অর্থাৎ কোন অংশটা? এই একটা সার্কেল, এই একটা সার্কেল। তাহলে এটা যদি এস বৃত্ত হয়, এটা যদি পি বৃত্ত হয়, তাহলে এসপি কমন জায়গাটা কোন জায়গা? এখানে এই জায়গাটাতে এসও আছে, এই জায়গাটাতে পিও আছে। এই অংশটা হবে হচ্ছে ই বচনের ভেন চিত্র। ঠিক একইভাবে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এসপি নট ইকুয়াল টু 0 অর্থাৎ এটা শূন্যগর্ভ নয়। আমাদের সার্বিক বচন দুটি হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী, সেজন্য এটাকে ছায়াবৃত্ত করা হলো। আর বিশেষ বচন কখনো শূন্যগর্ভ হয় না, এটা অশূন্যগর্ভ শ্রেণীর বচন, যা অর্থাৎ যার অস্তিত্ব আছে, সেই জন্য এটা নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর অস্তিত্ব এখানে কিছুটা আছে। তাহলে এসপি, এস বৃত্ত এটা, পি বৃত্ত এটা, তাহলে এসপি অংশ কোনটা? এই জায়গাটা। তাহলে এখানে ক্রস চিহ্ন দিতে হবে। আর ও বচনে এই একটা এস বৃত্ত, এই একটা পি বৃত্ত, তাহলে পি বার এস কোন জায়গাটা? পি বার এস হচ্ছে আমার এই জায়গাটা, এখানে ক্রস চিহ্ন হবে। তাহলে বোঝা গেল এ বচনের সকল, এখানে যে কোনো পদ বসাও সেই পদটাই হয়ে যাবে সেটা শ্রেণী, দুটো পদ। সকল এস হয় পি, অর্থাৎ এর সাংকেতিক চিহ্ন বা ভেন ডায়াগ্রামের যে বচনটাকে প্রতিকায়িত করলে পরে হবে হচ্ছে পি বার এস ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ বচনের পি বার এস, এটা হচ্ছে প্রতীকী এ বচন। ভেন ডায়াগ্রাম অনুযায়ী এটা হচ্ছে এ বচনকে ইন্ডিকেট করছে এটা, এবং তার ডায়াগ্রাম হচ্ছে এটা। পি বার এস মানে পি, অর্থাৎ পি অংশকে বাদ দিলে যে অংশটা সেটা হয়ে যাচ্ছে এস, সেটাকে ছায়াবৃত্ত করতে হবে। ঠিক একইভাবে কোনো এস নয় পি, এস পি ইকুয়াল টু 0, এসপি অংশ, এখানে এস বৃত্তটাও আছে, পি বৃত্তটাও আছে, সেই জন্য এই অংশটা হবে হচ্ছে, এই অংশটা এসপি ছায়া হবে। এখানে ছায়া শেড কেন হচ্ছে? শেড হচ্ছে এই কারণে যে এসপি ইকুয়াল টু 0 অর্থাৎ এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো অস্তিত্ব নেই। এই যেই অংশটার অস্তিত্ব নেই সেই অংশটাকে শেড করে দিতে হবে। আর বিশেষ সেটা হচ্ছে সার্বিক বচনে এরকম হয় যে পি বার এস অংশটা হচ্ছে যার অস্তিত্ব নেই। ইকুয়াল টু 0 তোমরা আগেই সব জেনেছ যে যা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণীকে বোঝাতে। পি বার এস ইকুয়াল টু 0 হচ্ছে এ বচন, এসপি ইকুয়াল টু 0 হচ্ছে ই বচন, এসপি নট ইকুয়াল টু 0 হচ্ছে আই বচন, পি বার এস নট ইকুয়াল টু 0 হচ্ছে ও বচন। আর বিশেষ বচনের অস্তিত্ব আছে, একটা অংশর এই অংশটার অস্তিত্ব আছে, সেই জন্য এটাকে এইভাবে চিহ্নিত করা হচ্ছে। এইটুকুই তোমাদের পরীক্ষাতে এইভাবেই থাকবে যে কোনো নিরপেক্ষ বচনকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা বা কিভাবে করতে হবে। আমি এক দুটো তোমরা আমি নেক্সট ক্লাসে তোমাদের কিছু বইয়ের উদাহরণ সহ যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। আশা করি তোমরা এই ক্লাসটার পরে সেটাকে দেখলে পরে বুঝতে পারবে, ওভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি ভেন ডায়াগ্রাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।